হ্যাঁ, শুরু করেন দাদা। হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে টাইম ফ্রেম। হ্যাঁ, টাইম ফ্রেমটা কি? হ্যাঁ, টাইম ফ্রেমটা আমাদের বুঝতে হবে। এখন আমরা হয়তোবা মনে করি যে টাইম ফ্রেম অনুযায়ী আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল, তো আমি একটা ক্যান্ডেলের সাথে আর একটা ক্যান্ডেলের মিল পাচ্ছি না, বা মনে করেন প্রতিনিয়ত আমরা ট্রেড করতেছি কিন্তু আমি মিলাই মিলাই ট্রেড করতে পারতেছি না, আমার মিলটা হচ্ছে না। এখন আমাদের এই টাইম ফ্রেমের কম্বিনেশন আমাদের জানতে হবে, ঠিক আছে? একটা টাইম ফ্রেমে কি ধরনের কম্বিনেশন থাকে, বা একটা টাইম ফ্রেমের কত প্রকার আছে, টাইপ আছে, কত টাইপের টাইম ফ্রেম থাকে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন বিষয় হচ্ছে টাইম ফ্রেম আপনার দুই প্রকার হয়, একটা হলো হায়ার টাইম ফ্রেম, একটা লোয়ার টাইম ফ্রেম। ঠিক আছে, হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম। যারা দুইটা টাইম ফ্রেমকে কম্বাইন করে যারা ট্রেড করে, যারা দুইটা টাইম ফ্রেমকে কম্বাইন করে ট্রেড করে, তারা সবসময় একটা জিনিস ফলো করে, বা একটা জিনিস ফলো করে। এই মার্কেটটা কিন্তু ফ্লোয়িং মার্কেট, ঠিক আছে? এই মার্কেটটা কিন্তু ফ্লোয়িং মার্কেট। আপনার প্রত্যেকটা জায়গায় যদি আপনি দেখেন মার্কেটটা কোথাও আপ হচ্ছে, কোথাও ডাউন হচ্ছে, এরকম করে কিন্তু মার্কেটটা উঠছে নামছে, ঠিক আছে? এবং আপনার এর মাধ্যমে কি বোঝাচ্ছে, এই যে ক্যান্ডেলগুলো যে তৈরি হচ্ছে, ক্যান্ডেলগুলো কিন্তু একটা টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু মনে করেন ক্লোজ হচ্ছে, আবার একটা টাইম ফ্রেম অনুযায়ী আবার ওপেন হচ্ছে। এরকমই করে কিন্তু মার্কেটটা প্রতিনিয়ত চলছে এবং অনবরত চলছে। আপনার যদি মনে করেন যে শনি রবিবার মনে হয় মার্কেট বন্ধ আছে, বিষয়টা সেটা না, শনি রবিবারও মার্কেট ওপেন আছে। হিসাব যদি আমরা ধরতে যাই, ওইটাকে বলা হয় ওটিসি প্ল্যাটফর্ম। ওটিসি প্ল্যাটফর্মে কিন্তু সবসময়ের জন্য মার্কেট ওপেন, ঠিক আছে? ওটিসি প্ল্যাটফর্মে সবসময় মার্কেট ওপেন এবং সবসময় মার্কেটের হচ্ছে যা চলছে। যারা বাইনারি ট্রেড করেন তারা কিন্তু জানেন যে ওটিসি, ওইখানে ওটিসি প্ল্যাটফর্মে আপনার শনি রবিবারেও আপনি কিন্তু ইউএসডি, জিবিপিএসডি বা যে কোনো কারেন্সিতে আপনি কিন্তু এখানে ট্রেড করতে পারবেন। তা কেন ট্রেড করা যাচ্ছে? কারণ আমাদের ফরেক্স মার্কেটে মেটা 4 বা মেটা 5 কিন্তু এটা বন্ধ শনি রবিবার, কিন্তু অন্য অন্য জায়গায় এটা কিন্তু ওপেন করা, ঠিক আছে? এবং ওই দিনকারে কিন্তু আমাদের ট্রেডটা করা যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এইটা কিন্তু একটা টাইম ফ্রেম নির্ভর বা একটা টাইম অনুযায়ী কিন্তু হচ্ছে। সেটা কি? যখন আমি হায়ার টাইম ফ্রেম দেখবো, আমি যখন হায়ার টাইম ফ্রেম দেখবো, হায়ার টাইম ফ্রেমে আমি কি দেখবো, সেটা কিন্তু একটা কথার বিষয়, বা একটা ভাবার বিষয়, একটা জানার বিষয়, যে আমি হায়ার টাইম ফ্রেম গুলোকে কি দেখবো। আমি হায়ার টাইম ফ্রেমতে সবসময় আপনার একটা মনে রাখবেন, মার্কেটের এখন যে আপনার ছোট টাইম ফ্রেমে আপনি যা দেখবেন, হায়ার টাইম ফ্রেমে কিন্তু সেই জিনিসটা দেখবেন না। ছোট টাইম ফ্রেমের আপনার ক্যান্ডেলের স্থায়িত্ব হবে অল্প সময়ের জন্য, কিন্তু হায়ার টাইম ফ্রেমে কিন্তু একটা ক্যান্ডেলের স্থায়িত্ব কিন্তু অল্প সময়ের জন্য হয় না। যেমন আমি একটা মান্থের যদি ক্যান্ডেল দেখাই, আমি কালকের আগের দিন মেবি আপনাদের সাথে কথা বলছি, তখন কিন্তু আমি দেখাইছিলাম ক্যান্ডেলটা কিন্তু বাইং প্রেসারে ছিল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা কিন্তু এই যে এতখানি যখন উপরে উঠলো, তখন কিন্তু মনে হচ্ছিল মার্কেটটা হয়তোবা আপনার আপ ট্রেন্ড হয়ে যাবে, ঠিক আছে? মার্কেটটা হয়তোবা আপ ট্রেন্ড হয়ে যাবে। দেখেন মার্কেটটা কি আপ ট্রেন্ড হয়ে গেছে? মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড হয় নাই। মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড হয় নাই, উল্টো কি হয়েছে, মার্কেটটা বুলিশ থেকে বেয়ারিশ হয়ে গেছে। 2টা সপ্তাহের ব্যবধানে আপনার দেখেন মার্কেটটা বুলিশ থেকে বেয়ারিশ হয়ে গেছে। তাহলে আমরা এইখানে যেটা দেখবো, বা হায়ার টাইম ফ্রেমে আমরা যেটা দেখবো, আমি একটু আমার এইখানে একটা লিখছিলাম একটা জিনিস, যেটা একটু ডিলিট করে দিই, না দেখতে সুবিধা হবে না। দেখেন আমি এইখানে মার্কেটটা যখন আমি হায়ার টাইম ফ্রেমে যাব, তখন আমি এর কি ফ্লো এ ব্যবহার করতেছে বা এর মোমেন্টামটা কি, এইটা আমি খেয়াল করব। যেমন এর মোমেন্টাম যদি আমি দেখি, তাহলে এর মোমেন্টামটা কিন্তু আপনার বায়ের পক্ষে। দেখেন এটা কিন্তু আপনার বায়ের পক্ষে, ঠিক আছে? আপনি মান্থলি দেখেন, আপনি উইকলি দেখেন, মোটামুটি দেখেন, উইকলি দেখেন, উইকলিতে আপনার প্যাটার্ন কি তৈরি হয়েছে। এই যে প্যাটার্ন কি তৈরি হলো, দেখেন প্যাটার্ন কি তৈরি হলো এখানে, কিন্তু যে উইকলি যে প্যাটার্ন তৈরি হলো, সে প্যাটার্নও কিন্তু আপনার সায় দিচ্ছে যে মার্কেটটা আপনার কি বাই হতে পারে, ঠিক আছে? মার্কেটটা কিন্তু আপনার বাই হতে পারে। এই দেখেন, প্লাবন দা, হান্নান ভাইরে কি একটু ওই হোয়াটসঅ্যাপে নক দিছিলেন?
না না না, ওনাকে নক দেওয়া হয় নাই। একটু নক দিয়ে দেন। আচ্ছা, এই দেখেন হায়ার টাইম ফ্রেমে কিন্তু আমার কনফার্মেশন, আমি যে কনফার্মেশন পাচ্ছি, আমি যে কনফার্মেশনটা পাচ্ছি, সেই কনফার্মেশনটা কি? আমার কনফার্মেশন দেখেন, মান্থলি ক্যান্ডেলের আমার কনফার্মেশনটা কি? মান্থলি ক্যান্ডেলের কনফার্মেশনটা কিন্তু আমার এখন পর্যন্ত বুলিশ প্রেসারে যে জিনিসটা দেখতেছি, যে মোমেন্টামটা দেখতেছি, সেই মোমেন্টাম অনুযায়ী এটা কিন্তু একটা বুলিশ প্রেসার। ঠিক আছে, এটা একটা বুলিশ প্রেসার, বুলিশ মোমেন্টাম এখানে ক্রিয়েট হয়েছে। এখন এই একই জিনিস আমি যদি উইকলি চার্টে যাই, দেখেন এইখানেও কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যে প্যাটার্নটার মূলত সিগন্যালটা পাচ্ছি আমি কি, সিগন্যালটা যদি এইটা যদি ব্রেক করে উপরে চলে যায়, তাহলে এই মার্কেটটা কিন্তু আস্তে আস্তে মার্কেটের যে হাই যেটা আছে এইটা ব্রেক করলেই মার্কেটটা উপরে চলে যাবে। তাহলে এইখানেও কিন্তু আমি মার্কেটের যে অবজারভেশন বা মার্কেটের যে পরিস্থিতি দেখতেছি, যে প্যাটার্ন দেখতেছি, সেই প্যাটার্ন অনুযায়ী এটা কিন্তু আপনার আপ ট্রেন্ড। দেখেন, আমি বলতেছি না যে এই প্যাটার্নটাই ভ্যালিড, এই প্যাটার্নটাও কিন্তু আপনার পরিবর্তনশীল। হ্যাঁ, একটা প্যাটার্ন হইলে সেই প্যাটার্নটাও কিন্তু পরিবর্তনশীল। এখন আমাদের রানিং যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী এটা মনে হচ্ছে এটা আপনার আপ ট্রেন্ড হতে পারে এই প্যাটার্ন অনুযায়ী, কারণ এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন। ঠিক আছে, তাহলে আপনি যদি এই ফ্ল্যাগ প্যাটার্নটা যদি আপনি দেখেন, তাহলে আপনার মনে হতে পারে যে এই মার্কেটটা আপনার বাইরে যাবে কারেন্ট মোমেন্টাম অনুযায়ী। কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে, এখানে মার্কেটটা এইভাবেও হতে পারে, এইভাবেও হতে পারে, মার্কেটটা এইভাবেও হতে পারে। বুঝছেন, এইভাবেও মার্কেটটা হতে পারে না এমন না। এটা ফ্ল্যাগ আছে, কিন্তু এটা ফ্ল্যাগ কন্টিনিউ না করে যদি এটা নিচে থেকে চলে যায়, তাহলে কিন্তু মার্কেটটা আর মনে করেন ফ্ল্যাগ থাকবে না, তখন কিন্তু মার্কেটটা আমি আপ ট্রেন্ডের চেয়ে আমি কিন্তু ডাউন ট্রেন্ডে পাবো তখন। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু এখনো এই প্যাটার্নের উপর নির্ভরশীল। প্যাটার্নটা যদি ভ্যালিড হয়, দেন আমার এই স্ট্রাকচার পরিবর্তন হবে, এছাড়া স্ট্রাকচার পরিবর্তন হবে না। এটা একটা হায়ার টাইম ফ্রেমে হবে না। ঠিক আছে, তাহলে এইটার আমি মোমেন্টাম দেখলাম আপনার বায়ের দিকে, যেতে দেখলাম, যেটাও আমি দেখলাম, দেখেন একই প্যাটার্ন হচ্ছে, দেখেন মিলে যায় কিনা, দেখেন জিনিসটা মিলে কিনা, দেখেন দেখেন ডে টাইম ফ্রেমও আমি দেখতেছি এটা এখন পর্যন্ত বাইরের পক্ষে। আমার এখনো যে 2298 যে লেভেল, সেটা কিন্তু গোল্ড এখনো কিন্তু ব্রেক করতে পারে নাই, যা আমরা আমাদের প্রিমিয়াম গ্রুপে বারবার কিন্তু আমরা উল্লেখ করছি বা বারবার আমরা বলছি 2306 এখানে যদি না যায়, হ্যাঁ, মোটামুটি আমরা বাই পাবো না। হ্যাঁ, এবারে আমরা উপর থেকে যত পারি আমরা সেল নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা সেল নেওয়ার চেষ্টা করব, এবং ইভেন্টুয়ালি আমাদের যে প্রিমিয়াম গ্রুপে আমরা কিন্তু কালকেও 150 পিপের উপরে, হ্যাঁ 150 পিপের উপরে কালকে ঈদের দিন আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদের কিন্তু আমরা দিছি, জিনিসগুলো আমরা দিছি। দেখেন 4 ঘন্টা অনুযায়ী প্রত্যেকটা। এখন বিষয় হচ্ছে এই যে টাইম ফ্রেম বলেন বা এই যে কি বলেন, এখন বড় হায়ার টাইম ফ্রেমকে সবসময় মান্য করে, এটা মনে রাখবেন, হায়ার টাইম ফ্রেম সবসময় হায়ার টাইম ফ্রেমকে মান্য করে। এই কারণে হায়ার টাইম ফ্রেমের সাথে অন্য একটা হায়ার টাইম ফ্রেম মেলে, হায়ার টাইম ফ্রেমের যে প্যাটার্ন অধিকাংশ সময় ওইটা কিন্তু মেলে। কিন্তু যদি আপনি লোয়ার টাইম ফ্রেমের কথা চিন্তা করেন, এখন যদি আপনি লোয়ার টাইম ফ্রেমে চিন্তা করেন, দেখেন কোথায় একদিন আর কোথায় 1 ঘন্টা। 1 ঘন্টার ক্যান্ডেলে আমরা কি এটা বলতে পারি এটা আপ ট্রেন্ড? এটা কি আমরা বলতে পারি? দেখেন তো, আমরা হায়ার টাইম ফ্রেমে কিন্তু দেখলাম এবং আমরা বললাম যে এটা একটা আপ ট্রেন্ড, কিন্তু আমরা ডাউন, এই যে 1 আওয়ারের যে ক্যান্ডেল, 1 আওয়ারের ক্যান্ডেল অনুযায়ী আমরা কি এটা বলতে পারি এটা আপ ট্রেন্ড? কে একজন উত্তর দেবেন। এবং আমাদের এই গ্রুপে আমরা কিন্তু লাইভ করা খুব কমাই দিব যদি আপনারা প্রশ্ন না করেন বা আপনারা যদি কথা না বলেন। কথা বলতে তো ভাই আমরা কারো বলতেছি না যে ভাই আপনার টাকা লাগতেছে। ঠিক আছে, আমরা যদি কথা বলতে পারি, আপনাদেরও কথা বলতে হবে, কারণ আপনাদের একটা জিনিস শিখতে গেলে আপনাদের কিন্তু কথা বলতে হবে। এমন কোনো গ্রুপ নাই যে আপনাদের কিন্তু এরকম বলে দেবে যে ভাই আপনি কথা বলেন বা আপনি এটা বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু বলবে না। একমাত্র প্রাণ বুস্টার এফেক্টসে কিন্তু এটা বলা হয়। সেজন্য বলা হচ্ছে যে আপনারা যে কেউ একজন বলেন যে এইটাকে আমরা কি ট্রেন্ড বলবো, এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড বলেন। হ্যালো হ্যালো শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি আমাদের যারা শ্রোতা হ্যালো, তাদেরকে বলছি। আমাকে শোনা যাচ্ছে? রেজাউল কবির বলছি। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, সমস্যা নাই।
তাহলে এইটা কি আমরা আপ ট্রেন্ড হিসাবে ধরবো না ডাউন ট্রেন্ড হিসাবে ধরবো বলেন তো? আমি যদি বলি আমি যদি এবিসিডি করে ধরি, হ্যাঁ এবিসিডি করে যদি ধরি, এ বি সি ডি কিন্তু এখনো আসে নাই। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, সেটা হলো এবিসিডি ধরেন বা ইউরোটের ধরেন, এইগুলো হলো পরের কথা, বুঝছেন? আমরা নর্মাল ভাবে, আমরা অত হায়ার এডুকেশনের মধ্যে যাব না, আমরা নর্মাল যে সিস্টেম বোঝা যাচ্ছে, আপট্রেন্ডে বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। কিভাবে এটা আপট্রেন্ড হলো আমাকে সেটা একটু বলতে পারবেন যে এই আমি কেন আপট্রেন্ড হয়েছে? সে 10 থেকে ছিল, হ্যাঁ 10 থেকে সে উপরে গেছে, উপরে থেকে আবার একটু নিচে সে টেস্ট করছে, টেস্ট করে আবার একটু উপরে গেছে, এখন আবার কিন্তু ভাই একটা জিনিস দেখেন, আমি কিন্তু এই উপর থেকে টানছি, আমি কিন্তু এইখান থেকে দেখাই নাই। যেমন আমি যদি চার্ট বড় করে যদি এইখান থেকে দেখাতাম তাহলে কিন্তু বলতে পারতেন এইটা আপ ট্রেন্ড, ঠিক আছে? এইটা দেখালে কিন্তু আপনি বলতে পারতেন, ঠিক আছে দাদা? আপনি মাইন্ড করেন না, হ্যাঁ, এইখান থেকে দেখাইলে আপনি বলতে পারতেন যে এইটা একটা আপ ট্রেন্ড চলতেছে, ঠিক আছে? কিন্তু আমি তো এইটা দেখাই নাই, আমি আপনাকে দেখাইছি এই যে উপর থেকে আমরা দেখতেছি যেটা, এই যে দেখেন, আমি এইটার মাধ্যমে অনেক কিছু বুঝাবো, বুঝছেন? এই জন্যই আমি বলতেছি। তাহলে এইটা দেখেন, এইটার মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি বলেন তো? এটা একটা কি ট্রেন্ড চলতেছে। উপর থেকে ধরলে তো এটা ডাউন ট্রেন্ড এখন পর্যন্ত, রাইট, উপর থেকে ধরলে আমার ডাউন ট্রেন্ড, কিন্তু হ্যাঁ সে আরেকটু টেস্ট করতে পারে, উপরের দিকে টেস্ট করে সে নেমে যেতে পারে। হ্যাঁ, এখন এইখানে বিষয়টা দেখেন, মান্থলিতে আপনার আপ ট্রেন্ড, উইকলিতে আপনার আপ ট্রেন্ড, ডেইলিতে আপনার আপ ট্রেন্ড, H4 আপনার আপ ট্রেন্ড, হ্যাঁ। কিন্তু H1 যখন আপনি দেখতেছেন ওই লেভেল গুলোতে, এই যে আমি এই লেভেলে আমি কি পরিবর্তন করছি? এইখানে কোনো লেভেল, এইখানে যখন আমি ডেইলিতে গেলাম, ডেইলিতে যাওয়ার পরে এইটারে কি আমি কোনো পরিবর্তন করলাম? এইটারে কি বড় করলাম? এই চার্টগুলো কি বড় করলাম না কিন্তু। কেন আপট্রেন্ড বললাম কেন? এই যে গোড়ার থেকে দেখেন, এই গোড়ার থেকে আমি এইরকম ধরলাম, এই জন্য আমি আপট্রেন্ড বললাম। আমি উইকলিতে গেলাম, উইকলিতেও দেখেন এটা কি আপট্রেন্ড হলো, ঠিক আছে? মান্থলিতে গেলাম, মান্থলিতেও দেখলাম এটা কি আপট্রেন্ড আছে, তাই না? আমার গোড়াটা এবং এই যে এটা নিচের থেকে উপরে গেছে, জিনিসটা বুঝছেন? কিন্তু আমি যখন 1 আওয়ারে গেলাম, 1 আওয়ারে কিন্তু 1 আওয়ারের বিষয়টা দেখেন, এটা আমাদের ট্রেডারদের ম্যাক্সিমাম ট্রেডারদের ভুল করি, এই জন্য আমরা বলতেছি, হ্যাঁ। তাহলে এই যে দেখেন, এইখানে আমরা কি করলাম? এইখানে কি আমি এই নিচ থেকে ধরতে পারলাম? আমি যখন আমার চার্টটা যখন দেখলাম, আমি দেখলাম, হ্যাঁ চার্টটা আমি যখন দেখলাম, এই যে চার্ট আমি দেখলাম, এটা হলো আমার ভিজুয়াল চার্ট। তার মানে ভিজুয়াল চার্টের মধ্যে আমি যখন দেখলাম, হ্যাঁ যখন আমি ভিজুয়াল চার্টের মধ্যে দেখলাম, তা এইটা উপর থেকে আমার নিচে ধরা লাগলো, তাই না? উপর থেকে নিচে ধরা লাগলো, তার মানে কি এটা কি আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড? জিনিসটা বুঝতে হবে। জি জি, বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড, ঠিক আছে? এটা একটা ডাউন ট্রেন্ড, মনে রাখেন। তারপর দেখেন 30 মিনিটে যান, আচ্ছা 30 মিনিটে যান, দেখেন 30 মিনিটে কি হয়েছে। 30 মিনিটেও আমার দেখতেছি কি বিষয়টা কি দেখেন, টাইম ফ্রেম কেন আপনার একটু উলট পালট হয়। এইখান থেকেই ধরেন, এইখান থেকে মার্কেট পড়ছে, তাই না? এই জায়গার থেকে মার্কেট পড়ছে, এই জায়গার থেকে মার্কেট পড়ছে, এই যে। তাহলে এইটা কি ট্রেন্ড বলেন? এটা তো আপনার উপর থেকে পড়ছে, তাহলে এটা একটা ডাউন ট্রেন্ড না? রাইট, ডাউন ট্রেন্ড। ও যদি ব্রেক করে তাহলে সে হয়তো উপরে যাবে, কিন্তু ব্রেক করতে পারে না। উপরে যাওয়ার কথা পরে, হ্যাঁ উপরে যাওয়ার কথা পরে, একটা জিনিসটা বোঝেন, এটা হলো ডাউন ট্রেন্ড। 15 মিনিটে যান, এবার দেখেন 15 মিনিটে কি হয়েছে। 15 মিনিটে এই হলো 15 মিনিটের ভিজুয়াল চার্ট। তা 15 মিনিটের ব্যাপার অনুযায়ী আমরা দেখতেছি যে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এই দেখেন, এই হলো গোড়া, এই হলো উপরে। তাহলে এইগুলো আমরা এখন আপাতত বাদ দিই। তাহলে এইটা দেখতেছি, এইটাতে 15 মিনিটে এটা কি আছে বর্তমানে আগের তুলনায়, এইটা এখন আপে আছে, ঠিক আছে? যদি এখন কথা এইখান থেকে জিনিসগুলা বোঝেন,
এইটা ব্রেক যদি না করে তাহলে মার্কেট এইটুক পর্যন্ত এসে আবার উঠে যেতে পারে। তাহলে ওভারঅল এইটা হলো মার্কেটের অরিজিন, যেটা আমরা এর আগের অনেকগুলো ভিডিওতে অনেকগুলো ক্লাসে আমরা বলছি। তার মাঝে অরিজিনিটি লেভেল কোনটা, তাহলে সেই অনুযায়ী এই মার্কেটের কিন্তু এই লেভেলটার নিচে গেলে আমরা ডাউন ট্রেন্ড বলতে পারবো। এছাড়া এর উপরে থাকলেই মার্কেটটা ব্যাক করে কারেকশন দিয়ে আবার উপরে উঠে যাবে, বুঝছেন? তাহলে এইটা আমি দেখলেই বুঝতে পারতেছি এইটা লোয়ার টাইম ফ্রেমে 15 মিনিটের চার্টে অনুযায়ী আগের তুলনায় এটা এখন আপে আসছে, ঠিক আছে? তাহলে দেখেন 5 মিনিটে গেলাম, 5 মিনিটও সেই সেম, 5 মিনিটও সেই 15 মিনিটের সাথে মিললো। 1 মিনিটে গেলাম, 1 মিনিটে দেখেন 1 মিনিটে কি হয়েছে, 1 মিনিটে একটু চারটা বড় করলাম, তা দেখেন চারটা বড় করলাম, বড় করার পরে দেখতেছি 1 মিনিটের সাথে কি হয়েছে ব্যাপারটা, মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড ছিল। বোঝেন ব্যাপারটা, মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড ছিল। তারপরে এইখান থেকে ডাউন ট্রেন্ড থেকে মার্কেটটা কি হলো, আপ ট্রেন্ডে গেল। কিন্তু আগের হাইটা, এই যে আগের হাই হলো এইটা, এটাকে ব্রেক করতে পারে নাই, যে কারণে মার্কেটটা আবার ডাউন গেছে। এখন কথা হলো এইটা যদি ব্রেক করতে না পারে, এই লেভেলটা যদি ব্রেক করতে না পারে, তাহলে মার্কেটটা আবার আপ ট্রেন্ডে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এইগুলো দ্বারা আপনারা আমি কি বুঝাইলাম, এইগুলো দ্বারা আমি আপনাকে কি বুঝাইলাম, আপনি প্রথম ক্যান্ডেল যে হায়ার টাইম ফ্রেম গুলো দেখেন, মান্থলি থেকে 4 আওয়ার্স মানে 4 আওয়ার্স পর্যন্ত আপনি দেখেন, মিল আছে? আপনার মান্থলি থেকে 4 আওয়ার্স এর মধ্যে যে টাইম ফ্রেম গুলো ছিল সেগুলো কি মিল ছিল? একটার সাথে আর একটা কি মিল ছিল ভাই? হ্যাঁ মিল ছিল। হ্যাঁ মিল ছিল। 1 আওয়ার এবং 30 মিনিট এর মধ্যে মিল ছিল। মিল ছিল 1 আওয়ার এবং 30 মিনিটের মধ্যে দেখা গেছে যে আপনার ডাউন ট্রেন্ড মনে হচ্ছে এবং তার সাথে কিন্তু মিল আছে। আবার দেখেন 15 মিনিট থেকে 1 মিনিট, 15 মিনিট থেকে 1 মিনিটের মধ্যে যে জিনিসটা তৈরি হলো সেটার কিন্তু এদের মধ্যে একটা মিল আছে। এটা বলে 5-15 মিল আছে, রাইট? হ্যাঁ, তাহলে এইটাকে বলে কি, এইগুলাকে বলে একটা কোরিলেশন, টাইম ফ্রেম কোরিলেশন। এই টাইম ফ্রেম কোরিলেশনটাকেই যখন আপনি কোরিলেশনটাকে যখন একসাথে মিলে যখন ট্রেড করবেন তখন হবে কম্বিনেশন। যখন টাইম ফ্রেম কোরিলেশনকে একসাথে মিলে ট্রেড করবেন তখন সেইটারে বলবে কম্বিনেশন। আমার কথা বুঝতে পারছেন? তা সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি সবসময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো আপনি সবসময় বড় টাইম ফ্রেমকে ফলো করবেন। আমার কথা বুঝেন, বড় টাইম ফ্রেমকে আপনি ফলো করবেন এবং বড় টাইম ফ্রেমকে ফলো করে ছোট টাইম ফ্রেমে আপনি এন্ট্রি খুঁজবেন। তাহলে বড় টাইম ফ্রেম অনুযায়ী এই মার্কেটটা কি, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। দেখেন আপনি কত সুন্দরভাবে এন্ট্রি দিতে পারতেন। এটা একটা আপ ট্রেন্ড মার্কেট। তাহলে এই আপ ট্রেন্ড মার্কেট ঠিক আছে, এইটার যে মার্কেটে গেল এইখানে, এটা কিন্তু কারেকশন, ঠিক আছে, এইটুক কিন্তু কারেকশন। কিন্তু আগের মান্থের আপনার ওপেন প্রাইস কোথায়, আগের মান্থের ওপেন প্রাইস কিন্তু এই জায়গাটা দেখেন, দেখতে পাইছেন? এই জায়গাটা। তাহলে এই ওপেন প্রাইস এবং লো প্রাইস, হ্যাঁ, আপনি শুধুমাত্র ওপেন এবং ওপেন হাই লো ক্লোজ, যেটারে আমরা সংক্ষেপে বলি OHLC মেথড যদি আপনি ফলো করেন আপনার কিচ্ছু লাগবে না ভাই, আপনার কিচ্ছু লাগবে না। আপনি যদি ওপেন হাই লো ক্লোজটাকে যদি ফলো করেন আপনি কিন্তু এইটা দ্বারাও সিম্পল ট্রেড করতে পারবেন, হ্যাঁ, এবং আপনি হিউজ পরিমাণ কামাইতে পারবেন। এখন বিষয় হচ্ছে না, এখন আপনি যদি শেখেন বা আপনি যদি বিভিন্ন জিনিস জানেন, কেন আপনি করবেন না, করবেন, হ্যাঁ, সেটা হলো বিষয়টা হচ্ছে আমি এই লেভেল পর্যন্ত যদি আমার মার্কেট যদি সেল হইতে যায় বা ওভারঅল যদি আমার মার্কেট উপর থেকে আমার কন্টিনিউ সেলের ট্রেন্ডের মধ্যে এই ক্যান্ডেলটা পুরোপুরি সেল হবে, তাহলে আমার কি এই ক্যান্ডেলের ওপেন প্রাইস থেকে নিচে তৈরি হতে হবে, তাহলে কিন্তু লং সেল হবে, ঠিক আছে, বিষয়টা বোঝেন। কিন্তু এই ক্যান্ডেল আপনার বুলিশ ক্যান্ডেলটা কি বড় না ছোট? আগের মান্থের যে বুলিশ ক্যান্ডেলটা সেটা কি বড় না ছোট?
আগের মান্থের বুলিশ ক্যান্ডেলের টার্গেটেড এরিয়া ছিল আপনার 2450 সেইখান থেকে মার্কেট আপনার কোথা থেকে শুরু হয়েছিল 2275 থেকে শুরু হয়েছিল 2275 থেকে শুরু হয়ে সেটা শেষ হয়েছিল আপনার 2450। তাহলে এটা একটা হিউজ মুভমেন্ট হয়েছে আগের মাসে, এটা একটা হিউজ মুভমেন্ট হয়েছে না? তাহলে আপনি একটা হিউজ মুভমেন্ট যদি হয় আপনার প্রায় 1700 আপনার 1730 সরি হ্যাঁ 1730 পিপসের মুভ হয়েছে আগের মান্থে। তাহলে আপনার কি মনে হয় যে এই মান্থের যদি এই 1730 পিপের নিচে যদি না যায় তাহলে এই ক্যান্ডেলটা কি সেল ক্যান্ডেল সবসময় থাকবে, কন্টিনিউ করবে? বা মার্কেট প্রাইস এখানে যেখানে ওপেন হয়েছে বা যেখানে ক্লোজ হয়েছে এর নিচে না যাওয়া অবধি মার্কেটের এই পজিশন কি থাকবে, মানে পরিবর্তন হবে? সেটা কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে? ব্রেকআউট করতে হবে, ব্রেকআউট না করলে তো সে হ্যাঁ সেটা কিন্তু পরিবর্তন হবে না। এবার আসি আমি ব্রেকআউটের বিষয়টা হচ্ছে আমাদের ক্যান্ডেলের যে চুক্তি বা ক্যান্ডেলের যে গঠন প্রণালী এটা আমাদের যদি না জানতে পারি আমরা কিন্তু ট্রেড পারবো না। ক্যান্ডেল কিভাবে হয়, ক্যান্ডেল কি রুলস ফলো করে এটা কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের জানতে হবে। এই রুলসটা যদি আমরা না জানি তাহলে কিন্তু ক্যান্ডেল দিয়ে আমরা কিছু করতে পারবো না। ক্যান্ডেল আছে প্রায় 140টার উপরে, এখন 140টা ক্যান্ডেল মুখস্থ রাখা সম্ভব না। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের এই ওএসএলসি যদি আপনি মেনটেন করেন সেক্ষেত্রে আপনার এই ওপেন প্রাইসের নিচে আসছে। এখন আমি ছোট টাইম ফ্রেমে চলে যাই। হ্যাঁ এখন মনে করেন এই মান্থলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, ডে ওয়ান ক্যান্ডেল বা এই স্পোর ক্যান্ডেল, প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি দেখেন সেই ক্যান্ডেল গুলাই কিন্তু আপনার এই জায়গায় কি কারেকশন দিছে। এই প্রত্যেকটা ক্যান্ডেল এখানে কি কারেকশন দিছে কিনা বলেন? দিছে, এই জায়গায় কিন্তু কারেকশন দিছে এবং লং কারেকশন হয়েছে। এখন আমাদের বিষয় হচ্ছে আমরা কিন্তু বড় টাইম ফ্রেম দেখে ট্রেড করি না, আমরা কি করি, আমরা ছোট টাইম ফ্রেম দেখে ট্রেড করি এবং ছোট টাইম ফ্রেম দিয়ে ট্রেড করি বলেই আমাদের ট্রেড গুলো হয় ইন্টারডে ট্রেডিং। আমাদের ট্রেডিং সিস্টেমটা আমরা বলতে পারি আমাদের ট্রেডিংটা হয় ইন্টারডে ট্রেডিং। এইখানে এমন কেউ নেই যে একটা ট্রেড 1 সপ্তাহ, 5 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন আপনি হোল্ড করেন। আছেন কেউ? থাকলে বলেন। এরকম কি কেউ আছে? লসে গেলে হোল্ড করি না, লসে গেলে আমরা সবাই হোল্ড করি। যাদের আমাদের ওই মনে করেন লস মানার নাই তারা আমরা লসে গেলে হোল্ড করি। এখন লসে গেলে হোল্ড করলে তো ভাই ব্যালেন্স তো টিকবে না, তাই না? আমার ব্যালেন্স যাই থাক না কেন সেই ব্যালেন্স কিন্তু আমাদের টিকবে না। তাহলে লসে যায় হোল্ড করা ওইটা কিন্তু কোনো নিয়ম না। আপনার এসএল পর্যন্ত এসএল থাকবে, এসএল পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। একটা কথা, এসএল ছাড়া কোনো ট্রেড, এসএল ছাড়া ট্রেড কিন্তু আমাদের জন্য না। সোজাসুজি কথা, এসএল ছাড়া ট্রেড করে এবং এটাও কিন্তু একটা এটার সিস্টেম আছে, সেটা করে ব্যাংক প্রতিষ্ঠান যারা তারা বা ব্রোকার যারা তারা এসএল ছাড়া ট্রেড করে। আমরা তো এসএল ছাড়া ট্রেড করতে পারবো না। আমরা রিটেল ট্রেডাররা তো এসএল ছাড়া ট্রেড করতে পারবো না। আমাদের ব্যালেন্স সীমিত, আমরা কিভাবে এসএল ছাড়া ট্রেড করব? কথা বুঝেন? তাহলে বিষয়টা হচ্ছে আমরা যদি এসএল দিয়ে ট্রেড করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের ছোট এসএল নিতে হবে এবং ছোট এসএল নিতে গেলে অবশ্যই আমার টাইম ফ্রেমটা ছোট হতে হবে। তাহলে আমি যদি এইখানে দেখি বড় টাইম ফ্রেমে আমি দেখলাম আমার ক্যান্ডেলের যে প্যাটার্ন অনুযায়ী জিনিসটা দেখাচ্ছে একরকম। এখন ছোট টাইম ফ্রেমে আমি যখন চলে যাব, হ্যাঁ যেখানে আমি মার্কিং করলাম, তাহলে দেখেন এই জায়গায় আমি মার্কিং করছি, এই জায়গায় আমি মার্কিং করছি। তাহলে এই যে লেভেলটা আমি মার্কিং করলাম এইটা আমার, এইটা যদি ব্রেক করে চলে যায় মান্থলি ক্যান্ডেলের লো ব্রেক করবে। জিনিসটা দেখেন, এইটা যদি ব্রেক করে চলে যায় মান্থলি ক্যান্ডেলের লো ব্রেক করবে। তাহলে আমি এইটাকে কি একটা ইম্পর্টেন্ট জোন বলতে পারি কি পারি না বলেন? অনেকে বলেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না। হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, সাপ্লাই ডিমান্ড কাজ করে না, ম্যাক্সিমাম লোকই বলে। এখন দেখেন এইটা যদি আমি দেখি তাহলে এইটা আমাকে কি একটা সাপোর্ট দিচ্ছে? মান্থলি ওপেন প্রাইস এবং মান্থলি ক্লোজ প্রাইস এটা কি আমাকে এইটা যদি ব্রেক না করে তাহলে তো মার্কেট সেল যাচ্ছে না, তাই না? মার্কেট কি সেল যাচ্ছে যদি এটা ব্রেক না করে? হ্যাঁ যদি ব্রেক না করে সেল যাচ্ছে না। তাহলে এটা ব্রেক না করা অবধি আমরা কি পাই খুঁজতে পারি।
দেখেন কিভাবে কম্বিনেশন করতে হয়। 5 মিনিটে যান, আপনি 1 মিনিটে যান, দেখেন 15 মিনিট থেকে 5 মিনিট 1 মিনিট সবগুলো কিন্তু মিলতেছে। এখন বিষয় হচ্ছে আমরা এই টাইম ফ্রেমে আমরা বড় টাইম ফ্রেমে কিসের পক্ষে ছিলাম বলেন? বড় টাইম ফ্রেমে আমরা ছিলাম বাইয়ের পক্ষে। তাহলে আমরা বাইটা কোথায় নেব, কখন নেব, এইটা এখন বুঝতে হবে। বাইটা নিব একটা নির্দিষ্ট জোন এবং ভ্যালিড জোন, যে জোনটা আমার ভ্যালিড সেই জায়গা থেকে আমি বাইটা নিব। যেমন আমি যদি এইখান থেকে বাইয়ের চিন্তা করতাম, হ্যাঁ এইখান থেকে বাইয়ের চিন্তা করতাম, তাহলে অবশ্যই আমার একটা কনফার্মেশন লাগতো, তাই না? আমার তো একটা কনফার্মেশন লাগতো, কনফার্মেশন ছাড়া তো আমি ট্রেড নিতে পারতাম না। ঠিক আছে, তাহলে আমি এইখানে এইখানে দেখেন এইখানে ট্রেড করা মানে এরকম না যে আপনি এইখানে ট্রেড নেবেন, এইখানে নামছে, না নামলে আর উঠবে, না নামলে আর আপনার উঠতে থাকবে, তাহলে এইটা আপনি এসএল দেন, এইটা আপনি টিপি দেন, না এইটা আমি বলবো না। এইটা আপনি অবজারভেশন টাইম, যে আপনার এই লেভেলে আসছে মার্কেট, এখন আপনি অবজারভেশন করেন এই লেভেলে নিচে চলে যায় কিনা, এটা অবজারভেশন করেন। যদি না যায় তাহলে এইখান থেকে নতুন প্যাটার্ন তৈরি করে কিনা। কারণ আপনি দেখতেছেন ছোট টাইম ফ্রেম, আপনার বড় টাইম ফ্রেম, এখন বড় টাইম ফ্রেমে অ্যানালাইসিস আপনি করে ফেলছেন, কম্বিনেশন করে ফেলছেন, এখন আপনি ছোট টাইম ফ্রেমে আপনি এন্ট্রি প্রাইস খুঁজেন। তাহলে আমি যদি এইটা খুঁজতে যাই, নর্মালি আমি আপনাদের দেখাই, আমি বেশি হাই কোনো কনফার্মেশন আপনাদের দিব না। তাহলে এইটা দেখেন, এইটা একটা আপনার লোয়ার লো, এইটা একটা লোয়ার হাই, এইটা একটা লোয়ার লো, এইটা একটা লোয়ার হাই, হ্যাঁ ইকুয়াল হাই হয়ে গেছে এইটা, আবার একটা লোয়ার লো, হ্যাঁ তারপরে এই যে এইখান থেকে কি হয়েছে, মার্কেটটা আপনার লোয়ার হাই তৈরি করে এইখান থেকে প্যাটার্নটা আপনার মোটামুটি তৈরি করছে। এবং এইখান থেকে আমরা এইটারে যদি এই পুরোনোটা যদি না ধরি, তাহলে এইটারে আমরা হায়ার হাই ধরবো, এটা হায়ার লো, এটা হায়ার হাই, এইটা আবার হায়ার লো, এটা হায়ার হাই, এরকম করে ধরতে পারি। ঠিক আছে, কারণ আমরা ছোট টাইম ফ্রেম দেখতেছি, ছোট টাইম ফ্রেমে হায়ার লো কিন্তু এই মনে করেন এই হায়ার হাই হায়ার লো, এইটা কিন্তু এইটা। এখন বিষয় হচ্ছে আপনি যদি বলেন যে দাদা তাহলে এইখান থেকে যে গেছে, এইখান থেকে তো গেছে, তাহলে এইটারে তো আমার হায়ার হাই ধরবো, এইটারে হায়ার হাই ধরবো, কিন্তু এইটারে আমরা তখন হায়ার হাই ধরবো না। হ্যাঁ এইটার একটা ডাউন ট্রেন্ড গেছে, ডাউন ট্রেন্ড থেকে আস্তে আস্তে আপ ট্রেন্ডে যাচ্ছে, তাহলে আমরা এখন আপ ট্রেন্ডে যখন যাবে, আপনি তো এই পুরনো ইতিহাস দেখবেন না, আপনি নতুন ইতিহাস দেখবেন। হ্যাঁ আপনি পুরাতন ইতিহাস তো দেখবেন না, দেখবেন আপনি নতুনটা দেখবেন, তার সামনে কি ঘটতেছে, আপনার পিছনে তো চার্ট আপনি ওরকম খুঁজে দেখতে পারবেন না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনার এইটারই হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এইভাবে করে ধরে নিতে হবে। হ্যাঁ ডাউন ট্রেন্ডের পরে যখন আপ ট্রেন্ড শুরু হবে, তখন ওইটারে হায়ার হাই হায়ার লো এইভাবে ধরে। তাহলে সেই হিসাবে আমি যদি দেখি এই এই যে এই জোনটা, এই জোনের এইখান থেকে মার্কেটটা কি করছে, মার্কেটটা আমি যদি এইখানে অবজারভেশন করি, একটা অর্ডার ব্লক তৈরি করছে, এই জায়গাটা একটা অর্ডার ব্লক তৈরি করছে, এবং অর্ডার ব্লক তৈরি করে ছোট টাইম ফ্রেমে একটা জোন ক্রিয়েট করছে, এবং জোন ক্রিয়েট করার পরে এইখানে দেখেন আরেকটা কাউন্টার ব্লক তৈরি করছে, কাউন্টার ব্লক তৈরি করে এখানে আপনার তৈরি করছে ইকুয়াল হাই পজিশন তৈরি করছে। দেখেন ইকুয়াল হাই পজিশন তৈরি করছে, ক্যান্ডেলের আপনার বডি আছে এর মধ্যে, শ্যাডোটা চলে গেছে, এটা ম্যানিপুলেটেড। তাহলে এই দেখেন এইটা একটা ইকুয়াল হাই তৈরি করছে, ইকুয়াল হাই তৈরি করে যখন মার্কেটটা পুরোপুরি ব্রেকআউট হয়েছে, এটা পুরোপুরি ব্রেকআউট হয়েছে, তখন কিন্তু কনফার্মেশন মার্কেটটা কিন্তু আর নিচে যাইতে পারে নাই। মার্কেটটা কি আর নিচে যাইতে পারছে, এর নিচে যাইতে পারছে? তাহলে আমাদের ওই চিন্তাগুলো বাদ দিতে হবে যে 2200 যাবে, 2100 যাবে, হ্যাঁ 2300 যাবে, হ্যাঁ এইসব কনফার্মেশন কিন্তু আপাতত এখন বন্ধ। মানে আপনার ওই 2200 2100 2000 এগুলোর কনফার্মেশন আপাতত বন্ধ। এখন আপনার করতে হবে মার্কেট আমার কারেকশন দিবে, আপনার এখন মাথায় রাখতে হবে মার্কেট এখন কারেকশন দিবে। সেটা কিভাবে কারেকশন দিবে, সে কারেকশনটা হবে এইভাবে যে আমার এই যে ইকুয়াল হাই, এই ইকুয়াল হাই এর পজিশন থেকে এই লেভেলে আবার আসছে, আসার পরে এইখান থেকে দেখবো আমার নতুন করে এই লেভেলটা ব্রেকআউট করে কিনা। যদি ব্রেকআউট করে আপনি তখন এন্ট্রি দিবেন, দেখেন আপনার তখন এন্ট্রি দিবেন। এবং এই এন্ট্রি গুলো দেখেন, এই এন্ট্রি গুলো কি আপনার রং হবে, দেখেন তো আমার এই এন্ট্রি গুলো রং হয় কিনা। আপনি 150 পিপ একটা প্রিমিয়াম জোনে 150 পিপ 130 পিপ এসএল দিতে হয়, তাহলে আপনি যদি সেই পরিমাণে আপনি এসএল দেন, 130 পিপ যদি এসএল দেন, সাপোজ আমরা এত বড় এসএল অবশ্য দিই না, আমরা এই লোটারে মনে করেন আমাদের গ্রুপে কিছু জিনিস আছে আমরা অল্প এসএল দিই, তাহলে মনে করেন আমি এই পর্যন্ত নিয়ে দিলাম,
দেখেন তো এই পর্যন্ত দিলেও আপনার এই টার্গেটেড এরিয়ার টিপি আপনার হিট করে কিনা দেখছেন। এবার যদি আপনি এসএল মডিফাই করে নেন, দেখেন 300 পিপের মুভমেন্ট আপনি কিন্তু ধরতে পারতেছেন একটা প্রিমিয়াম জোন থেকে। একটা প্রিমিয়াম জোন থেকে আপনি 300 পিপের মুভমেন্ট ধরতে পারতেছেন একেবারে লজিক্যাল এবং আপনার একেবারে সোজা একটা পদ্ধতির মাধ্যমে। কোনো ইলোটেপ ব্যবহার করলাম না, কোনো ফিবোনাচি ব্যবহার করলাম না, কোনো স্ট্রাকচার ব্যবহার করলাম না, শুধুমাত্র OHLC মেথডের মাধ্যমে আমি এইটা কিন্তু আমি ধরতে পারলাম বা আমি কিন্তু এইটা করতে পারলাম। আমার কথাটা বুঝছেন? এইটাকে কিন্তু বলে পিওর পিওর প্রাইজেকশন। এবং প্রাইজেকশনের প্রত্যেকটা রুলস আপনার কিন্তু অ্যাকুরেসি ভালো দেয়, বুঝছেন? তা সেই ক্ষেত্রে আমরা এত বড় হোল্ডার না, আমরা বাঙালি তো আমরা এত বড় হোল্ড করি না, আমরা অল্পতে আমরা এই যেটুক দিলাম 140 পিপ এইটাও আমরা হোল্ড করি না, বুঝছেন? আমরা এইটুকু হোল্ড করি না, আমরা অল্প ট্রেড করে করি। তাহলে দেখেন এই যে কম্বিনেশন, আপনি টাইম ফ্রেমের যে কম্বিনেশনে আমি আপনাদের দেখাইলাম, টাইম ফ্রেমে কম্বিনেশনটা যদি দেখাইলাম, তাই এই কম্বিনেশন দিয়ে আপনি যদি ট্রেড করেন বলেন আপনার লস হবে? হ্যালো, লস হওয়ার চান্স খুব কম। রাইট, লস হওয়ার চান্স কম। আমরা বলতে পারবো না কিন্তু লস হবে না, এই কথা কিন্তু আমি বলতে পারবো না। লস হতে পারবে, কারণ এটা বিজনেস। আমি যদি বিজনেস হিসাবে দেখি এটা লস হবে, লস হবে, লাভ হবে, ঠিক আছে? এবং আমি যদি এইভাবে ধরি, আমার কিন্তু ক্যান্ডেলের আমার যদি এইভাবে আমি যদি ট্রেড করি বা এইভাবে যদি আমি মেনটেন্স করি, তাহলে কিন্তু আমার ট্রেডগুলো কিন্তু অ্যাকুরেসি ভালো থাকবে। আমার কিন্তু মানে ওই রকম ধরনের কথা বলতে পারবো না যে আমার সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, এই ধরনের কথা আমি বলতে পারবো না। তারপরে মনে করেন আমার বলতে পারবো না যে আমার টাইম ফ্রেম কাজ করে না, প্রত্যেকটা টাইম ফ্রেম কাজ করে। এখন টাইম ফ্রেমটা কাজে লাগাতে গেলে কিছু নির্দিষ্ট সিস্টেমে আপনার আগাতে হবে। আপনি যদি মনে করেন এক টাইম ফ্রেমের থেকে আর এক টাইম ফ্রেমে যখন যাবেন, মাথায় রাখবেন এটা কিন্তু আপনি মনে করেন আপনি এক টাইম ফ্রেম থেকে আর এক টাইমে গেলে টাইম ফ্রেম কম্বিনেশন করতেছেন, তার টাইম ফ্রেম কম্বিনেশনটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, টাইম ফ্রেম কম্বিনেশনটা ভালো করে বুঝতে হবে। সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, ছোট টাইম ফ্রেমই একটা বড় টাইম ফ্রেমকে তৈরি করে। একটা ছোট টাইম ফ্রেমের যে মুভমেন্ট সেটাই কিন্তু একটা বড় টাইম ফ্রেমের পূর্ণাঙ্গ মুভমেন্টের পরিণত হয়, বুঝছেন? এখন এই ছোট টাইম ফ্রেমে এখান থেকে যদি মার্কেট পড়তে থাকে, দেখবেন বড় টাইম ফ্রেমের যে হাই লো এটা কিন্তু আপনার মোটামুটি ব্রেক করে গেছে, এবং ব্রেক করে গেলেই মার্কেটটা কিন্তু আপনার হয় নিচে স্ট্রংলি পড়বে, নয় স্ট্রংলি ভাবে উঠবে। এটাই কিন্তু ক্যান্ডেলের ভাষা। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনার প্রশ্নগুলো করতে পারেন। হ্যালো, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? কায়সার ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? দাদা, হ্যাঁ বলেন। আমি শুনছি দাদা। ও, প্রশ্ন নাই? আমি একটু ব্যস্ত আছি তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আপনার টাইম ফ্রেমের কম্বিনেশনটা কি বুঝতে পারছেন? কারণ টাইম ফ্রেমের কম্বিনেশনটা কিভাবে করবেন বা কিভাবে আপনার মার্কেটটা এরপরের থেকে দেখবেন? একবারে দাদা যদি বলি, আজকে যতটুকু বুঝাইছেন অনেকটা বুঝতে পারছি, তবে একদিনে আসলে সব আমার মনে হয় আমি ধরতে পারি নাই। হ্যাঁ, আমি যদি বলি সব একদিনে ধরতে পারি নাই, তবে কিছুটা হলেও আজকে ভালো বুঝতে পারছি আগের থেকে। আচ্ছা, ঠিক আছে। ওই প্র্যাকটিস, শোনেন একটা প্রবাদে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি আপনাকে একটা জিনিস বলবো, হ্যাঁ, সেইটা আপনি যদি প্র্যাকটিস না করেন
বা আপনি যদি সেই অনুসারে যদি না চলেন তখন আপনি সেটা বুঝতে পারবেন না সেটার মর্মটা কি। এখন বিষয় হচ্ছে আপনি একটা জিনিস আজকে দেখলেন, সেটা আমার কাছে দেখেন বা লাবণদার কাছে দেখেন বা অন্য যে কারো কাছে আপনি দেখেন, আপনি ওইটা প্র্যাকটিস করবেন। আপনি যখন ওইটা প্র্যাকটিস করবেন তখন জিনিসটা আপনি কিন্তু বুঝে যাবেন এবং আপনি ওইভাবে ট্রেড করতে পারবেন, বুঝছেন? কারণ ও আপনাকে যখন একটা লোক বা একটা ব্যক্তি যখন আপনাকে একটা জিনিস যে কেউ যে কোনো মাধ্যমে শিখাবে, তখন কিন্তু জিনিসটা মনে রাখবেন, ওই লোক ওই ব্যক্তি ওই জিনিসটা শিখতে তার একটা কষ্ট হয়েছে, তার একটা সিস্টেম বা সে অনেক দিনের একটা পরিশ্রম করে ওই জিনিসটা শিখছে এবং ওইটা প্র্যাকটিস করে শিখছে। ঠিক আছে, আপনি একদিনে ধরতে পারবেন না, এটা সত্যি কথা। সেক্ষেত্রে আপনি যদি ওইটা মানে আয়ত্ত করতে চান, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? প্র্যাকটিস করলে দেখা গেল যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি প্র্যাকটিক্যালি কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবেন যে আমি একটা জিনিস আমাকে একটা লোক শিখাইছে, সেটা আমি প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করা মানে কি, আমি প্র্যাকটিক্যালি জিনিসটা শিখতে পারলাম। আর আপনি যখন প্র্যাকটিক্যালি সেই জিনিসটা শিখবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে না, জিনিসটা কি আমার ভালো শিখাইছে না জিনিসটা আমার খারাপ শিখাইছে। হ্যাঁ, তখন আপনি ওইটাকে কম্পেয়ার করতে পারবেন। আর যদি ওইটা কম্পারিশন যদি না থাকে, তখন মনে করেন আপনাকে যে যাই শিখাবে না কেন, ওইটা আপনার কোনো কাজে আসবে না। এটাই হয়ে থাকে। আসলে আমি পার্সোনালি যখন এই ফরেস্টটা শিখি, তখন কিন্তু 7-8 বছর আগে আমি নিজে নিজে ট্রাই করতাম, এই ইউটিউব দেখতাম, এই একটা মানুষের সাথে যদি সে বলতো যে আমি ফরেক্সটা ভালো পারি, হ্যাঁ ভালো করতে পারি, আমি কিন্তু তার পিছনে থাকতাম এবং চেষ্টা করতাম যে কিছু জানা যায় কিনা, কিছুই করা যায় কিনা। এবং আমি যেভাবে করছি আর কি, আমি এইভাবে কিন্তু ফরেক্সটা শিখছি এবং প্র্যাকটিক্যালি আমি প্রচুর প্র্যাকটিক্যালি বিশ্বাসী। আমার প্রচুর লস গেছে ফরেক্সে, হ্যাঁ। এবং আমার এই লসটা যাবার মূল যে ইটা ছিল, এইটাই কিন্তু আমি প্র্যাকটিস করতাম, বিভিন্ন জিনিস আমি পরীক্ষা করতাম এবং আমার যে লসটা গেছে এটা কিন্তু আমার পার্সোনাল টাকা কিন্তু আমার খুব কম গেছে। হ্যাঁ, যদি আমি বলি, মনে করেন আমি পার্সোনাল টাকা, নিজের টাকা আমি ভরছি মনে করেন $50 $100, সেটার আমি 400-500 করছি, 400-500 করে তারপরে আমি মনে করেন ওইখান থেকে আবার আমি লস করছি। তাহলে ইভেন্টুয়ালি টাকাটা কিন্তু আমার, জিনিসটা বোঝেন। ওই যে $50 থেকে আপনি মনে করেন বা $100 থেকে আপনি $200 করলেন, তা $200 কিন্তু আপনার প্রফিট, আপনি কষ্ট করেই প্রফিট করছেন। তাহলে সেইভাবে হিসাব করতে গেলে আমি অনেক লস করছি এবং আমি এইভাবে কিন্তু জিনিসটা শিখছি এবং শেখার পরে এখন বলতে গেলে আমার লসটা খুব কম হয়। লস যে হয় না এরকম না, লস খুব কম হয়। ঠিক আছে, তা ফরেক্স এর মনে করেন এইখানে মূল জিনিসটা যেটা জিনিস হলো, সেটা হলো আপনি শেখার জন্য যদি ফরেক্সটা করতে চান, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রচুর। এখন যদি আপনি শেখা না, আপনি ইনকামের জন্য চান, ফরেক্সটা যদি আপনি ইনকামের জন্য চান, তাহলে বিভিন্ন ওয়ে আছে। আপনার যে শিখে ফরেক্স করতে হবে এমন না, আপনি শিখেও ফরেক্স করতে পারেন। হ্যাঁ, শিখে ফরেক্স করতে গেলে আপনার সাইকোলজির বিল্ড আপ করতে হবে, বিল্ড আপ করতে পারলে আপনি শিখে ফরেক্স করতে পারবেন। আর যদি আপনি শিখবেন না, আপনার টাইম নাই, আপনি জাস্ট ইনভেস্ট করবেন, আপনি ইনভেস্টর রূপে আপনি ফরেক্সটা করবেন, তাহলে আপনি ইনভেস্টর রূপে ফরেক্স করতে পারেন। বিভিন্ন সিগন্যাল মানুষের কাছ থেকে নিয়ে ফরেক্স করতে পারেন। দেখা গেল $30 $20 দিয়ে আপনি সিগন্যাল নিলেন, সেই সিগন্যাল ওয়াইজ আপনি ট্রেড গুলা করলেন, আপনার কিন্তু কোনো মেধা খাটাতে হলো না। হ্যাঁ, আপনি ওইভাবে করতে পারেন। আপনি কনসালটেন্সি নিতে পারেন, যেটা আমাদের প্ল্যান বুস্টার এফএক্স কিন্তু কনসালটেন্সি দেয়। ঠিক আছে, আপনি কনসালটেন্সির মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন। আপনি চাইলে কপি ট্রেড করতে পারেন, আপনি চাইলে মনে করেন ফান্ড ম্যানেজ দিতে পারেন। বিভিন্ন ওয়ে আছে ফরেক্সে ইনকাম করার জন্য। তবে আমি যেটা বলি বা আমি যেটা রিকমেন্ড করি সেটা হলো, আপনারা কেউ সিগন্যাল এবং আপনারা কেউ মনে করেন কপি ট্রেড করতে পারেন, সেটা সমস্যা নাই, কিন্তু আপনারা কেউ কাউকে না জেনে ফান্ড ম্যানেজ করতে দেবেন না। হ্যাঁ, কাউকে না জেনে। আমরা যদি একটু বলি, হ্যাঁ আমি তো নতুন, হ্যাঁ হ্যাঁ, তো আমি যখন ট্রেড দেই শুধু নেগেটিভ হয়, এরকম করতে করতে দেখা যায় যে আমি 4-5টা লেয়ার মারতেছি, তারপরেও সবই নেগেটিভ হয়ে যায়। তো কি করলাম যে অ্যাকাউন্ট 0 হয়ে গেল। পরে আবার আমি প্রায় 500-র মতো ঢুকেছিলাম। হ্যাঁ, ঢুকানোর পরে দেখি যে আবার 50-এর মতো লস। 450 আমি আমাকে একজন বললো যে এরকম
সে ভালো ট্রেড করে, সে ইন্ডিয়ান, সে ভালো ট্রেড করে, তো ওকে দিয়ে দেখতে পারেন আপনার যদি লসই হয় শুধু দিলাম, সে একদিনে জিরো করে দিচ্ছে 450। তাহলে দেখেন আপনি 550 যখন দিছেন, হ্যাঁ, সেই $550 যদি আপনার থাকতো, আপনার কাছে নিজের কাছে থাকতো, হ্যাঁ, আপনি কিন্তু আপনার টাকার একটা মায়া করতেন। আপনি যখন কাউকে দিবেন, 3 মাসেও জিরো হইতো না, 3 মাসেও জিরো হইতো না হ্যাঁ, মিনিমাম। আপনি যখন কাউকে ফান্ড ম্যানেজ করতে দিবেন, তার মনোভাব কি থাকবে জানেন? আমি সরাসরি ভাবে বলি, তার মনোভাব থাকে আপনার ওই $550 দিয়ে সে একটা ইনকাম করবে, ভালো একটা ইনকাম করবে। সেই ইনকামের অর্ধেক আপনাকে দিবে, অর্ধেক সে নিবে। ঠিক আছে, এই চিন্তা করবে। এই চিন্তা করতে গেলে ভাই $550 দিয়ে এই চিন্তা যদি সে করতে যায়, মনে করেন 200 বা 300 বা 400 যদি ডলার সে যদি ইনকাম করতে যায়, আপনার লট সাইজ বড় করে দিবে। এবং লট সাইজ বড় দেওয়ার কারণে আপনার ওইখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু 12টা সে বাজাবে, এটা কম্পালসারি। যতগুলো ফান্ড ম্যানেজার আছে তারা কিন্তু এইটাই করবে। আপনি যদি দেখেন তার ট্রেড গুলো দেখবেন, তার ট্রেড গুলো কিন্তু আপনার কোনো নিয়মতান্ত্রিক ট্রেড ছিল না, আমি যতটা জানি না। হ্যাঁ, আপনাকে যদি বলি, সবাই যেহেতু আছে, হ্যাঁ, আমার ট্রেড তো আমি তো দেখছি সে কি ট্রেড দিচ্ছে, আমি এবং সাথে ওকে কিন্তু গাইডও করতেছিলাম। হ্যাঁ, সে আমার গাইডেন্স একদমই শোনে নাই। সে বলতেছে যে তোমার কোনো $1 মানে $1 তোমার লস হবে না, তুমি কোনো চিন্তা করিও না, এভাবে সে ইংরেজিতে লিখতেছে। হ্যাঁ, আমি দেখতেছি যে মার্কেট রিভার্স করতেছে, সে আমার কথা শুনতেছে না। সে একই জায়গায় প্রায় 6টা ট্রেড দিল, 6টা ট্রেড একই জায়গায় দিছে, এবং আমি লট সাইজ দেখলাম 2.0 হয়ে গেছে। 2.0 আমার ওই অ্যাকাউন্ট ওই সময়। আচ্ছা, আপনি চিন্তা করেন 2.0 মানে সে যদি 50-60 পিপসও নেগেটিভ যায়, অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। সে এই পরিমাণ ট্রেড দেয়, মানে এরা হলো আপনার ফুল মার্জিন ট্রেডার। হ্যাঁ, এগুলো হলো ফুল মার্জিন ট্রেডার। এরকমই ট্রেড দেয়। আমি দেখছি পরে অ্যাকাউন্ট ম্যানেজার যারা, আমি তো দেখি যে অনেক টেলিগ্রামে দেখি অ্যাকাউন্ট ম্যানেজাররা সবাই এরকমই ট্রেড করে। হ্যাঁ, এইটা এরকমই করবে যারা অ্যাকাউন্ট ম্যানেজ করবে। যারা অ্যাকাউন্ট ম্যানেজ করবে ভাই, এরা এরকমই ট্রেড করবে। আমি আপনাকে বলি শোনেন, এটা আপনার বেশি আমি দেখাবো না, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টটা আপনাকে শো করাই। এটা হয়তোবা অন্য কেউ করবে না, কিন্তু আমি করাই, কারণ আপনার বোঝার সুবিধার্থে, আপনার আপনি একটা কনফিডেন্স পাবেন, এই জন্য আপনি একটা কনফিডেন্স যাতে পান, সেই জন্য আমি এটা আপনাকে শো করতেছি। আমার ব্যালেন্স কত দেখছেন? 325, বেশি কিন্তু না, বেশি ডলার কিন্তু এখানে নাই, $325 আছে। আমার ডিপোজিটের পরিমাণ কত? আমার ডিপোজিট ছিল 258। আমার ট্রেড আমি শুরু করছি কবে? আমি ট্রেড শুরু করছি আপনার কত তারিখে? আমি ট্রেড শুরু করছি আপনার 6 তারিখ থেকে, 6-7 তারিখ থেকে, হ্যাঁ 7 তারিখ থেকে। 7 তারিখ থেকে এখন হলো 18 তারিখ, কয়দিন হয়? 11 দিন মনে করি। 11 দিনের থেকে 2 দিন আবার বাদ দেন, তাহলে 11 দিন থেকে 2 দিন যদি বাদ দেন, তাহলে কত দিন হয়? 9 দিন। 9 দিন। 9 দিনে আমি মনে করেন $80 পাইছি। এখন এই যে $80 আমি পাইলাম, আমি আপনাকে এইখানে দেখাবো না, আমি এইটা দেখাই। একটু বিরক্ত হইেন না, হ্যাঁ। না না না, হ্যাঁ, এটা জাস্ট আপনাকে একটা দেখানো, একটা মানে আপনি যাতে একটা জিনিস শিখতে পারেন, হ্যাঁ। ট্রেড যে ম্যানেজমেন্ট বা ট্রেড, নিজের ট্রেড যদি নিজে করেন চিন্তা ভাবনা করে, তাহলে কিরকম কাজ আসবে। এই দেখেন আমার এই ট্রেডটার যে গ্রোথটা হয়েছে, হ্যাঁ, এটা আমার একটা পোর্টফোলিও। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আমার $80 এখানে কিন্তু আমার প্রফিট। এখন $80 প্রফিটের আমার দেখছেন ড্রডাউনটা কিরকম? আমার ড্রডাউন তো দেখছেন 5.8% আমার ড্রডাউন সর্বোচ্চ গেলে। হ্যাঁ, আমি ডিপোজিটের উপরে 5 থেকে 8% আমি ড্রডাউন করছি। এখন আমার ট্রেডিং হিস্টরি যদি দেখেন, আমার কি প্রত্যেকটা ট্রেডে কি লাভ হয়েছে? দেখেন তো ভাই, আমার প্রত্যেকটা ট্রেডে লাভ হয়েছে কিনা? আমার লস গেছে? লসই বেশি দেখি। আচ্ছা, লস গেছে। এবার দেখেন, এবার আমার লস গেছে, এবার দেখেন লাভ। এখন লস যেমন গেছে, আমার লাভ হয়েছে? আমার কি লাভ হয়েছে ভাই বলেন? লস যাওয়ার পরেও আমার কি লাভ হয়েছে? এখন আমি যদি স্ট্যাটিস্টিক্স যদি দেখাই, দেখেন আমার টোটাল ট্রেড করছি কত? 62টা ট্রেড করছি। হ্যাঁ, আমি স্ক্যালপিং করি, আমি 62টা ট্রেড করছি। এখন 62টা ট্রেডের মধ্যে আমার গ্রস প্রফিট কত? গ্রস প্রফিট হলো 126। আমার গ্রস লস কত? $46 লস করছি। তার মানে কি আমি প্রায়
637 পিপস আমি প্রফিট করছি, আমি 450 পিপস আমি লস করছি। বিষয়টা হলো এইটা, আপনার যখন মনে করবেন একটা ট্রেড, আপনি যখন ট্রেড করবেন তখন আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আমার লাভও থাকবে আমার লসও থাকবে, আমি যেন এভারেজ লাভের মধ্যে থাকি। এইটা আপনি চিন্তা করবেন আপনার ব্যালেন্স নিয়ে, আপনার 500 ব্যালেন্স, তাহলে আপনি যদি 500 ব্যালেন্সে 0.2 ধরে হিসাব করে যদি এইভাবে ট্রেড করতেন, আপনি আমার চেয়ে বেশি ইনকাম করতে পারতেন, বুঝছেন? এখন বিষয় হচ্ছে আপনি এইটা মেনটেন করবেন যে আমার লসটা আমি বেশি লস ক্যারি করব না। আপনার নিজের যখন অ্যাকাউন্ট হবে আপনি তখন চিন্তা করবেন যে আমি লস বেশি ক্যারি করব না, কিন্তু আপনার যখন অন্যের অ্যাকাউন্ট থাকবে তখন আপনি কি চিন্তা করবেন জানেন? তখন আমি চিন্তা করব যে আমার দরকার প্রফিট, তার অ্যাকাউন্ট কি হোক বা না হোক সেটা দরকার নেই, আমি তো আর একটা অ্যাকাউন্ট পাচ্ছি, ম্যানেজ করতে পারতেছি। তখন আপনার ওইটাকে কিন্তু সে অ্যাসেট মনে করবে না, সে ওটা লাগাতার ট্রেড করবে, আপনার নন স্টপ ট্রেড করবে, হ্যাঁ, এবং ফুল মার্জিন ট্রেড করবে। এবং ফুল মার্জিন ট্রেড করার মানে কি, ওটা 5 দিন আপনার যদি দেয়, একদিন আপনার অ্যাকাউন্ট জিরো, বুঝছেন? এই আর কি, এইটা দেখার এই একটাই কারণ যে এই দেখেন এইখানে আমার 5.63 কিন্তু সর্বোচ্চ লস হয়েছে, সর্বোচ্চ লসের সীমা। আমি সবাইকে বলি একটা ডেইলি টার্গেট রাখবেন। এই ডেইলি টার্গেটটা মানে আপনি এইখানে আমি ডেইলি টার্গেট বুঝাইছি, ডেইলি টার্গেট মানে কিন্তু প্রফিটের টার্গেট না ভাই। আপনি যে প্রফিটের টার্গেট রাখবেন, প্রফিটের টার্গেট কিন্তু আপনি রাখবেন না। আমি বলছি ডেইলি টার্গেট মানে আপনি লসেরও একটা টার্গেট ধরে রাখবেন, আপনি লাভেরও একটা টার্গেট ধরে রাখবেন। আপনার লস গেল সর্বোচ্চ একটা ট্রেডে আপনি কত ডলার লস করবেন সেটা একটা টার্গেট রাখবেন। আবার আপনার লাভ হইলে আপনি একটা ট্রেডে কত পার্সেন্ট লাভ করবেন এটারও কিন্তু আপনি একটা টার্গেট রেখে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই যদি আপনি এই অ্যাকাউন্টটা বা আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা যদি আপনি এইভাবে ট্রেড করেন বা এইভাবে যদি কাজ করেন, আমি মনে করি না যে আপনার কোনো সমস্যা হবে, বুঝছেন? আপনি এইভাবে যদি কাজ করেন আমি মনে করি না আপনার কোনো সমস্যা হবে। আপনার নিজের ট্রেড আপনি নিজে করেন, হ্যাঁ, সে $500 $200 $300 কিন্তু কম না। আপনি 0.01 দিয়ে ট্রেড করেন বা 0.02 দিয়ে ট্রেড করেন, যেটাই করেন সেটা একটা নির্দিষ্ট লস পর্যন্ত আপনি হোল্ড করেন বা এসএল লাগান, হ্যাঁ, সেটা দিয়ে ট্রেড করেন, দেখেন আপনার অ্যাকাউন্ট জিরো হয় কিনা। আপনার অ্যাকাউন্ট কিন্তু জিরো হবে না। যদি আপনার অ্যাকাউন্ট জিরো না হয় আপনি তো নিজেই ট্রেড পারবেন, তখন নিজে যদি ট্রেড পারেন তাহলে তো আর কারোর ম্যানেজ করতে লাগতেছে না। এই যে আমি অ্যাকাউন্ট শো করছি বলে আমাকে কালকে বলবেন যে দাদা আমি 500 ভরে দিচ্ছি, আপনি আমার ডেট ম্যানেজ করেন, কি দরকার? দরকারই নাই। আপনি আপনার মতো করে কি করবেন, আপনি আপনার মতো করে ট্রেড করবেন, 0.01 দিয়ে করেন বা 0.02 দিয়ে করেন আপনার ব্যালেন্স অনুযায়ী, যাতে একটা নির্দিষ্ট পিপস পর্যন্ত আপনি লস করেন। আমি ওইটা প্রায় আপনার 60 পিপের মতো আমি লস টানছি, এবং 60 পিপের মতো লস টানছি, ওইটাই আমার ম্যাক্সিমাম। হ্যাঁ, প্রায় 60 পিপসের মতো ওইটাই আমার ম্যাক্সিমাম। ওটার পরে কিন্তু আমি আর লস টানি নাই। এবং আমি যতবার ট্রেড করছি, স্কাল্পিং করি বা যাই করি, আমার নির্দিষ্ট একটা সীমা থাকবে। যখন আমি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবো, অবশ্যই আপনার একটা দেখা গেল একটা ট্রেড ভুল হতে পারে, আপনি এসএল খাইছেন, সমস্যা কি? আপনি ওর নিচের থেকে বা ওর উপর থেকে আপনি ওর চেয়ে দ্বিগুণ কি কিন্তু পাবেন। যেমন কালকে একটা হিস্ট্রি বলি, কালকে দুপুর বেলা এই নুপুর দিয়ে মনে ছিল, দুপুর বেলা আমাদের কিন্তু একটা ট্রেড দিছিলাম, সেই ট্রেডটা আমাদের কিন্তু আপনার বিই খাইছে, এসএল খাই নাই, বিই খাইছে। কিন্তু সন্ধ্যাবেলা সেই একই ট্রেড একই জায়গা থেকে না 27 থেকে কিন্তু সেই ট্রেডটা আমরা 150 পিপ পাইছি, ঠিক আছে? তাহলে একটা এসএল বা একটা বিই আপনার জন্য কিন্তু অভিশাপ স্বরূপ না, এটা কিন্তু আপনার জন্য একটা মনে করেন আশীর্বাদ স্বরূপ। আপনি এটা এসএল খাইছেন, সমস্যা কি? আপনি ওর চেয়ে ভালো এন্ট্রি পাবেন। কিন্তু যারা ফান্ড ম্যানেজ করবে তারা তো ওই যে চিন্তা করবে না, তারা চিন্তা করবে কিভাবে আমার হিউজ প্রফিট করা যায়। এই হিউজ প্রফিট করতে গেলে হিউজ পরিমাণ রিস্ক নিতে হয়, ঠিক আছে? আর যদি ফুল মার্জিন ট্রেডার হয় তাহলে কোনো বলার কোনো অপেক্ষাই রাখে না। ফুল মার্জিন ট্রেডাররা পুরো অ্যাকাউন্ট ওয়াশ করে দেয়, বুঝছেন রেজাল্ট ভাই? জি জি, বুঝতে পারছি। আমারটা তো পুরো সে ফুল মার্জিন, মানে ও ফ্রি মার্জিনই ছিল না। এমন ট্রেড দিছে ফ্রি মার্জিনই নাই।
আপনাকে যদি বলি সে ওকে দেওয়া 2 দিনের মাথায় আমার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। সে ফার্স্ট ডেতেই $150 মতো ইনকাম করছে। ফার্স্ট ডে খুব ছোট ছোট ট্রেড করছে, না দেখলাম যে না ভালো, এত ছোট ছোট ট্রেড করতেছে, খুবই ভালো। পরের দিন যে সে এরকম করবে আমি পুরো অবাক হয়ে। তার উচিত ছিল কি জানেন, তার উচিতটা কি ছিল আমি বলে দিই। যেমন তার উচিত ছিল এইভাবে ট্রেড করা, যেমন $150 যে সে যখন প্রফিট করছে রিস্ক নিয়ে, সে সর্বোচ্চ লসটা $150 পর্যন্ত রাখতো, তাহলে আপনার অ্যাকাউন্টটাও টিকে থাকতো, তার অ্যাসেটটা থাকতো। সে একবারে খাইতে গেছে সব, ঠিক আছে। হ্যাঁ, সেটাই তো সমস্যা। ফরেস্টটা ওইভাবে করা যাবে না, ওইভাবে করলে ফরেস্টটা জুয়া হবে, ঠিক আছে, এবং আপনার হিউজ পরিমাণ লস হবে। আর এখানে মনে রাখবেন, আমাদের এইখানে আপনি 50 টাকা 100 টাকা বা মনে করেন 500 টাকা যাই হারান না কেন, মানে $500 যাই হারান না কেন, এইটা কিন্তু আপনি দেশের জন্য কোনো ভালো কাজ কিন্তু করতেছেন না। আপনি লস করা মানে কি, আপনার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি এবং আপনার দেশের ক্ষতি, ঠিক আছে। কিন্তু আপনি যদি সেটা কন্টিনিউ করে যদি টাকা নিয়ে আসেন, আপনি কিন্তু একটা রেমিটেন্স আনতেছেন। আপনি যে মাধ্যমে টাকা নিয়ে আসেন, আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আসেন, সেই টাকাটা কিন্তু বাংলাদেশের ব্যাংকে জমা হচ্ছে। আপনি ডলার যখন ভাঙাবেন, বাংলাদেশ ব্যাংকের থেকে আপনার কিন্তু ডলার ভাঙাতে হবে। সাপোজ আপনি স্কিলের মাধ্যমে করে, এখন স্কিল দিয়ে আপনি ব্যাংকের মাধ্যমে আপনি উইথড্র দিচ্ছেন, সেটা উইথড্র দিলে ওই যে ডলারটা, ওই ডলারটা কিন্তু ব্যাংকে আসবে এবং আপনাকে টাকা দেবে ব্যাংক, ব্যাংক কিন্তু আপনাকে টাকা দেবে। তাহলে যদি আপনি সেই চিন্তা করেন, তাহলে সেই চিন্তা করলে ভাই আপনি কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা, যে দেশে বসেই আপনি কিন্তু দেশের জন্য কাজ করতেছেন। কিন্তু আপনি যদি এইখানে টাকা লুজ করেন, আপনি না শিখে যদি টাকা লুজ করেন, তাহলে কিন্তু আপনি কোনো ভালো কাজ করতেছেন না, আপনি কিন্তু ওভারঅল লস করতেছেন। এবং আপনি জানেন আপনি কি কি কারণে লস গুলো করেন, সেইটা যদি আপনি কন্টিনিউ মানে নিজে না শুধরে যদি সেটা করতে থাকেন, সেটা কিন্তু সমস্যা, বুঝছেন। অতএব আমরা এখানে যারা আছি প্রাণ বুস্টারের সাথে, আমরা এইটা করব, আমরা শিখবো, দরকার হলে শিখবো। আমরা তো প্রতি সপ্তাহে আমরা একটা ফ্রি লাইভ ক্লাস দিই, আপনারা সেই দরকার হলে আপনার পেইড না নিলে আপনারা সেই ফ্রিটা নেন, ফ্রিটা নিয়ে মনে করেন সেইটা থেকে শিখেন, শেখা পরে তারপরে আপনারা ট্রেড করেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কি কি হয়, হ্যাঁ, যে সেশনগুলো আমরা করি সেই সেশনগুলো কিন্তু আমরা ছেড়ে দিই, সেগুলো দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন, দেখবেন ওইখান থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এবং আপনাদের যে অভ্যাস বদ অভ্যাস এগুলো কিন্তু হয়ে যাবে, বুঝছেন। এটা দেখেন, সমস্যা নেই, যদি না পারেন আমাদের বলবেন। আর আমাদের একটা কনসালটেন্সি একটা গ্রুপ আছে, যদি আমাদের পেইড কনসালটেন্সি যদি নেন, তাহলে সেটাতে আমি বলে দিই। পেইড কনসালটেন্সিটা আমাদের এরকম হয় যে মনে করেন আমরা 12টা থেকে, যারা পারে না বা যারা ট্রেডগুলো বোঝে না, তারা আমাদের সাথে 12টা থেকে 3টা পর্যন্ত থাকে এবং আমরা আমাদের নিউজ আওয়ারে আমরা থাকি, উপস্থিত থাকি, হ্যাঁ। সেই সময় আমরা কথা বলি বা কোনো জায়গায় ট্রেড থাকলে আমরা বলে দিই। এবং ওইখানে আপনার কোনো সিগন্যাল ওইভাবে প্যাসিফিক সিগন্যাল দেওয়া হয় না, যেমন সিগন্যালটা অন্যান্য গ্রুপে যেরকম দেওয়া হয়, মনে করেন 4টা 5টা সিগন্যাল দিলাম, 50 60 পিপ 80 পিপ 90 পিপ আপনার এসএল দিয়ে, হ্যাঁ, খাইলে খাইলো না খাইলো না খাইলো, প্রফিট হইলে সেই প্রফিটটা আমরা হাইলাইট করলাম, এরকম না। আমাদের এইখানে একটা জোন দেওয়া হয়ে যায়, হ্যাঁ, যে এই জোনের থেকে মার্কেটের প্রাইসটা পড়তে পারে বা নামতে পারে। এখন যদি কেউ এসএল না বোঝে, ওইখানে এসএল দেওয়া থাকে, ওই এসএলটা সে দেখতে পারে, হ্যাঁ। টিপি একটা পয়েন্ট এরিয়া থাকে, ওই টিপি পয়েন্ট এরিয়া থেকে সে এন্ট্রি গুলো নেয়, যদি যারা না পারে। হ্যাঁ, আমরা কাউকে জোর করি না যে আমাদের কনসালটেন্সি আপনার নিতে হবে, জাস্ট আমরা যে কনসালটেন্সির যে কাজগুলো করি সেটা আমরা এইভাবে করি, বুঝছেন। আমরা অন্যান্য গ্রুপ বা অন্যান্য যে গুলো করে ম্যানিপুলেটেড করে মানুষকে সিগন্যালের মাধ্যমে হিউজ পরিমাণ লস করায়, ওইটা আমরা করি না, আমরা এইভাবে ট্রেড করাই। তা আমাদের কনসালটেন্সি যদি আপনি নিতে চান সেটাও নিতে পারেন, হ্যাঁ। বা আপনি যদি নিজে ট্রাই করতে চান, হ্যাঁ, নিজে ট্রাই করেন, কোনো সময় যদি না পারেন আমাদের জিজ্ঞেস করেন, হ্যাঁ। হেল্প চান, আমরা হেল্প করবো, সমস্যা নাই, বুঝছেন। তবে কাউকে ফান্ড ম্যানেজ করতে দিবেন না, বাংলাদেশি হোক বাংলাদেশের বাইরে হোক, পাকিস্তানিদের তো দিবেনই না। এবং এই ফান্ড ম্যানেজটা আমি কি করি না, ফান্ড ম্যানেজটা আমি মানে রিকমেন্ড করি না। এর চেয়ে রোবট ট্রেডিং ভালো। আপনি যদি একটা রোবট বা আপনার কন্ডিশন অনুযায়ী আপনি যদি একটা রোবট বানায় যদি একটা ট্রেড করেন, সেটা আপনার এই ফান্ড ম্যানেজের চেয়ে ভালো, বুঝছেন।
দাদা আমি যেটা শুনছি যে পাকিস্তানের যে ট্রেডাররা ওরা ভালো লেভেলের ট্রেড করে, ফুল মার্জিন ট্রেডার হয় বেশিরভাগ। ম্যানেজ করে। আমি আমার সব ঠিক আছে, ফুল মার্জিন ট্রেডার। দাদা বুঝতে পাকিস্তানি যে পারছি ট্রেডার গুলো সব ফুল মার্জিন ট্রেডার। পাকিস্তানি আপনার ইন্ডিয়ান যে ট্রেডার গুলো এরা হলো ফুল মার্জিন ট্রেডার। আচ্ছা আচ্ছা আমাদের মধ্যে এত ক্যালকুলেশন করে না। বাংলাদেশের যে ট্রেডার গুলো আছে হ্যাঁ যারা ভালো ট্রেডার তারা খুব ভালো ক্যালকুলেশন করে, কিন্তু যারা ভালো ট্রেডার না তারা কিন্তু ফুল মার্জিন ট্রেডিং করে। ফান্ড ম্যানেজ যারা করতে পারে তারা হিউজ। আর আপনি ভালো ফান্ড ম্যানেজার আপনি পাওয়া কিন্তু দুষ্কর, বুঝছেন? ভালো ফান্ড ম্যানেজার পাওয়া দুষ্কর, যে আপনার সম্পত্তিটা নিজের সম্পত্তি মনে করবে, এরকম ফান্ড ম্যানেজার কিন্তু পাওয়া দুষ্কর। ওইটা পাওয়া যাবে না, এটা নাই বললেই চলে। পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এটা পাওয়া গেলেও আপনাকে ফান্ড ম্যানেজার দিতে গেলে তারে আগে প্রশ্ন করবেন যে আপনার ফান্ড ম্যানেজার কি অভিজ্ঞতা আছে, আপনার কি কোনো পোর্টফোলিও আছে কিনা, হ্যাঁ, আপনার কোনো পোর্টফোলিও আছে কিনা, বা কোনো প্রফিটারি ফান্ডের আপনার সার্টিফিকেট আছে কিনা, সার্টিফাইড সার্টিফিকেট আছে কিনা। ঠিক আছে, যদি এইগুলো থাকে তখন তার কাছ থেকে ফান্ড ম্যানেজ করা যাবে। এমন লোক আছে যে 10 বছর ধরে লুজার, মাত্র 2-3 বছরের জন্য ভালো ট্রেড করে এখন পোর্টফোলিও দাঁড় করে, সে কিন্তু এখন ভালো ট্রেডার হয়ে গেছে। ঠিক আছে, এরকমও আছে, আমার চেনা জানা আছে, এবং অনেক বড় গ্রুপের সদস্য এরকম এরকম আছে কিন্তু, হ্যাঁ, বাংলাদেশে। তাহলে আপনি একটাই জিনিস মনে করবেন, আপনার সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ করবেন ভালো করে, হ্যাঁ। অন্য কিন্তু সেটা করবে না। অন্য করবে কি, অন্য সবসময় চিন্তা করবে যে আমার স্বার্থ যেন ঠিক থাকে, আমি ট্রেড করব কষ্ট করে, আমি ওইখান থেকে প্রফিট নেব, আবার 50% তারই দিব, তাহলে অবশ্যই আমার ভালো প্রফিট করতে হবে। এবং এই ভালো প্রফিট করতে গেলেই সে কি করবে, সে আপনার হাই রিস্ক দিবে, এটা স্বাভাবিক। আর হাই রিস্ক নিলেই হয় আপনার অ্যাকাউন্টের গ্রোথ হবে খুব তাড়াতাড়ি, নয় আপনার অ্যাকাউন্ট মানে ডিজাস্টার করে ফেলবে, বুঝছেন? এই জন্য আমি ফান্ড ম্যানেজারে রিকমেন্ড করি না। আমি ওই প্যাসিফিক সিগন্যাল, মানে প্রতিনিয়ত যে সিগন্যাল, বারবার যে ঘন ঘন সিগন্যাল, এই ধরনের গ্রুপ আমি আবার রিকমেন্ড করি না। আমি শুধুমাত্র আপনার শেখার জন্য বা কনসালটেন্সি নেওয়ার জন্য আমি এইগুলো রিকমেন্ড করি, কিন্তু আমি ওইগুলো রিকমেন্ড করি না, বুঝছেন? আপনি কপি ট্রেড করতে পারেন। কপি ট্রেড করতে গেলে বিভিন্ন ওয়ে আছে, যেমন MQL5 আছে, আপনার বিভিন্ন ব্রোকারে কপি ট্রেডের এরিয়া আছে, আপনি ওইখানে পোর্টফোলিও চেক করে আপনি তখন কপি ট্রেড করতে পারবেন। একটা ট্রেডারকে আপনি যাচাই বাছাই করে ট্রেড করতে পারবেন, হ্যাঁ। এখন মানুষ মাত্র ভুল হয় বা মানুষ মাত্র লোভ হয়, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন দেখবেন না একটা লোক কন্টিনিউসলি লাভ করতেছে এবং সে মোটামুটি ভালোই পারতেছে, তখন আপনি তার পোর্টফোলিও দেখে আপনি কিন্তু ওইখানে ট্রেড করতে পারবেন। কিন্তু আপনি কখনোই যদি চিন্তা করেন যে না আমি ফান্ড ম্যানেজ করে ফান্ড ম্যানেজারের মাধ্যমে আমি ট্রেড দেব বা ট্রেড করব, এটা কিন্তু পসিবল না। এটা আপনার লুজারের পরিমাণ আপনার বাড়াবে, বুঝছেন?